এইমাত্র পাওয়া খবর, আরও একটি গোপন তথ্য ফাঁস হলো। বেরিয়ে এলো আয়নাঘরের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড। সেই সব কর্মকাণ্ডগুলো এতটাই ভয়ঙ্কর যে সেখানে বন্দী থাকা ব্যক্তিদের উপরে চলত অমানসিক নির্যাতন। এমনকি তাদের প্রত্যেক দিন একাধিকবার তাদের গোপন অঙ্গে কারেন্ট শক দেওয়া হতো। এমনকি একবেলা খাবার দেওয়া হলেও দেওয়া হতো না পানি। পানির অভাবে বন্দীরা নিজেদের মূত্র পান করত। এমনকি নির্যাতনের এক পর্যায়ে যে বন্দীদের চোখ, কিডনি, লিভার তাদের দেহ থেকে খুলে নেওয়া হতো। আর এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর টাকা আয় করত শেখ হাসিনার ছত্রছায়ায় থাকা ডিজিএফআই। এমনকি আয়নাঘরের আসল ঠিকানা এবার ফাঁস করে দিল সেখান থেকে মুক্তি পাওয়া এক ভাই, যে সেখানে কারা কারা এখনো বন্দী রয়েছে। তাহলে চলুন সেই আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সেই ভাইয়ের মুখ থেকেই শুনে আসি ভয়ঙ্কর সব নির্যাতনের কথা। এখানে যারা আসে তারা আর ফেরত যায় না, সারা শুধু অর্ডার দেয়, যা কিছু করি আমরা করি। বলছে শরীরটা দেখতেছেন না, 6 ফিট শরীর, উনি অনেক লম্বা। যে শরীরটা এই শরীর অনুযায়ী পিতাই, জামা কাপড় খুল, আমরা তুই তো শুটিং করস ক্যামেরার সামনে, আজকে তোর আমরা আরেকটা শুটিং করবো, একদম ল্যাংটা শুটিং করবো। তো চিন্তা করিস না, আমাদের নায়িকার ব্যবস্থাও আছে, তুইও ল্যাংটা থাকবি, তোর নায়িকাও ল্যাংটা থাকবে। একজন নিয়ে আসছে শক, যেটা ইলেকট্রিক শক, 2টা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল। আমি রেবে যখন ছিলাম আমি চেয়েছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাবো। তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তেছে না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআইতে ঢোকাল, এটা ওনার মুখের কথা। সবার একটা ধারণা যে ডিজিএফআইয়ের মেইন হেডকোয়ার্টারটা হচ্ছে যে 14 তলা বিল্ডিংটা গ্লাসের, ওইটা কি মনে করছে যে আয়নাঘর। হঠাৎ করে ফেব্রুয়ারির 4 তারিখ আমার কাছে প্রথম ফোনটা আসে বিভিন্ন নাম্বার থেকে। প্রথমে ওনাদের হেডকোয়ার্টারের নাম্বার থেকে আমাকে ফোন দেয়, তারপরে যখন ওইটা না ধরি তখন ওনাদের সেলফোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়। আমি সেটাও ধরি না, কারণ এত ফোন আমার কখনো আমার ফোনে আসে না। 7 তারিখে শুধুমাত্র একটা দিনই মনে আমাকে ফোন করা হয় নাই। তো আমি তখন বলতেছি দেখো এগুলো ফাইজলামি করছে। আমরা ডিসকাস করছিলাম আর কি, যে আমি আমার ওয়াইফ যে এগুলো কোনো স্ক্যাম মনে হয়, স্ক্যাম কোনো একটা বাজে উদ্দেশ্য নিয়ে ফোন দিচ্ছে, এরকম কিছু একটা। এই তো আজকে তো ফোন দিল না। 7 তারিখ ফোন দেয় নাই, 8 তারিখ থেকে আবার ফোন দেওয়া শুরু। 8 তারিখে ফোন দিল, আবার 9 তারিখে গ্যাপ, 9 তারিখে ফোন দেয় নাই। 10 তারিখ থেকে আবার ফোন। 12 তারিখে আমার ওয়াইফকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে আমার ওয়াইফকে নানান রকমের প্রথমে তো থ্রেট দেয় নাই। প্রথমে ভাবি আসসালামু আলাইকুম, উনি ওনার পরিচয় দিয়েছে, আমার নাম নওফেল। আমার ওয়াইফ জানতে চাচ্ছে আপনার নাম বলেন, আপনার নাম বলছেন না কেন, আপনি ফোন দিয়েছেন, আপনার পরিচয় তো বলবেন আগে, আপনি পরিচয় ছাড়া আপনি কিসের কি। তো বলছে যে আমার নাম নওফেল, এরকম বললো। বলার পরে আপনার হাজব্যান্ড তো বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে, রাষ্ট্রদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত, আপনি আপনার হাজব্যান্ডকে একটু কালকে পাঠান আমাদের অফিসে। আমার ওয়াইফ বলতেছে যে কেন আমার হাজব্যান্ড ওখানে যাবে কেন, আপনার পরিচয় কি। আমার ওয়াইফ বলছে আপনি সেটা আগে বলেন, দরকার আপনি আমার বাসায় আসেন, কি বলতে চান সামনাসামনি কথা বলি। আর সেটাও যদি না পারেন, আপনি তো পুরুষ মানুষ, আপনি রেস্টুরেন্টে বসেন, কালকে কোথাও বসি আমরা, সেখানে কথা বলি। তো অবশ্যই বসবো আমরা, হাজব্যান্ডকে একটু পাঠান, আমরা ওনার সাথে একটু কথা বলবো, অনেক দাওয়াত খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। তো এইভাবে করলো। তবে বলতেছে যে ভাবি একটু রাখেন, আমার স্যার আমাকে ডাকছে, আমি আপনাকে আবার 5 মিনিট পরে ফোন দিচ্ছি বলে ফোনটা রেখে দিল। মানে ফোন রাখার আগে বলতেছে যে আপনি কিন্তু 5 মিনিট পরে ফোন দিবেন। আমার ভাই বলছে আমি আপনার কলের জন্য ওয়েট করছি। তো জি ভাবি আমি কল দিচ্ছি। তারপর 5 মিনিট পরে আবার কল দিচ্ছে। তো আমার মনে হলো যে ওনাদের আশেপাশে অনেক মানুষজন, হয়তো আমার কল রেকর্ড হচ্ছে বা এরকম কিছু একটা, বা আমি কোনো একটা স্ক্যামের মধ্যে ফেসে যাচ্ছি, এরকম কিছু একটা। আবার ফোন দিল। তো যে ভাবি ভালোভাবেই বলছি, ভদ্রভাবেই বলছি, আপনি কালকে আসে আপনার হাজব্যান্ডকে পাঠান, আমরা বেশিক্ষণ সময় নিব না, 10 মিনিট কথা বলবো। আপনি তো এই এলাকাতেই পড়াশোনা করেছেন, এখানে স্কুলে পড়েছেন, আদমজিতে কলেজে পড়েছেন, মানে ওর ব্যাপারে অনেক ইনফরমেশন জানে। বলে যে ঠিক আছে, আপনি, আমার ওয়াইফ তখন বিরক্ত হয়ে ফোনটা রেখে দিছে। তো এইভাবে গেল। 13 তারিখে তখন থেকে আমাদের মধ্যে কেমন একটা সিচুয়েশনটা কেমন খারাপ হচ্ছে আর কি, আস্তে আস্তে বাসার সিচুয়েশনটা। তো 13 তারিখে হঠাৎ করে, তখন পর্যন্ত আমরা আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার থেকে ব্যাপারগুলো জানাইনি। 13 তারিখে আমি ঈশান নামাজ পড়ে বাসায় ঢুকলাম, বাসা ভর্তি মানুষ। আমার খালা দেখি কথা বলছে আমার মামার সাথে। তো মামা, ওই যে বললাম যে লেফটেন্যান্ট কর্নেল আমার মামা, উনি অবসরে গিয়েছেন। তো উনি তখন বাংলাদেশে ছিলেন না, উনি ব্যাংককে ছিলেন। তো খালা আমাকে বলতেছে যে রানা, তোমার মামা তো ফোন দিছে, তোমার সাথে কী ব্যাপার নিয়ে যেন কথা বলবে, একটু কথা বলো তো। তারপর আমি পাশের রুমে গেলাম, পাশের রুমে গিয়ে মামার সাথে কথা বলছি। মামা আমাকে বলতেছে যে তুই এই নামে কাউকে চিনোস, যে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে ফোন দিয়েছে। আমি বললাম যে কে, আমি তো চিনি না। তো যে আমাকে ফোন দিচ্ছে, তোকে যাইতে বলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কী রিজন। তো বললো যে স্যার আপনাকে বলা যাবে না, আমরা তো যে কোনো কারণেই মানুষকে ডাকতে পারি, আপনি তো আমাদের প্রসিডিওর জানেনই, যে কোনো কাজে আমরা ডাকতে পারি। তো আমাকে এইভাবে বলছে, আমাকে খুব রিকোয়েস্ট করে বলছে। আবার এটাও বলছে আমাদের আর 2 দিন আছে, আমাদের শিফটটা যদি আমাকে মানে আমার কাছে আসে, মানে উনি যদি আসেন তাহলে ভালো হবে। যদি এই কাজটা যদি অন্য কেউ নেয়, মানে অন্য শিফট কারোর কাছে যদি পড়ে, তাহলে তখন এটা স্যার আমাদের হাতে আর থাকবে না। আমার মামাকে এটা বলছে আর কি, মানে আমাদের কাছে উনি আছেন, খুব উনি সেফ থাকবেন, বাট অন্য কেউ যদি কেসটা হ্যান্ডেল করে তাহলে আমরা বলতে পারছি না সেটা কী হবে। তো এটা কাইন্ড অফ একটা থ্রেট, মামাকে একটা থ্রেট দিল। তারপরে মামা আমাকে বললো যে ভাগ্নে একটা কাজ কর, ওরা তো রাষ্ট্রীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, ওনারা অনেক কারণেই ডাকতে পারে, কোনো কিছু ব্যাপারে যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, ওনারা তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র পিএম মেনটেন করে, ওনাদের কোনো আইন আদালতের কোনো বিষয় নাই, একদম সরাসরি শেখ হাসিনা এটা মেনটেন করে। সো ওনারা যদি ডাকে কোনো কারণে আমরা যেতে বাধ্য।
এটা আমার মামা বলতেছে তুই যা, সমস্যা নাই। উনি বলছে আমার সাথে ফোনে লাইনে থাকবে, বললো যে 10 মিনিটের বেশি রাখবে না, তুই নাস্তা করবি, চা খাবি, কথা বলবি, আমার সাথে ওনার লাইনে থাকবে। ঠিক আছে, রাতটা খুব বাজে গেল আমাদের ফ্যামিলির মধ্যে। তখনই জানলো যে এরকম কেউ আমাদেরকে প্রায় লাস্ট 15 দিন ধরে ডিস্টার্ব করছে, ফোন দিচ্ছে, ব্ল্যাঙ্ক কল আসতেছে বিভিন্নভাবে। আমরা আজকে 15 দিন ধরে খুব মানে ডিস্টার্ব, ফ্যামিলি মেম্বাররা তখনই জানলো। তারপরে বাসায় একটা খুব বাজে একটা অবস্থা। তো মামা আবার বলে দিল, মামারই একজন মামার সাথে কাজ করে, আগে আর্মিতেই উনি ছিলেন। মামা বললো যে তুমি যাবা ওর সাথে, মানে তুমি থাকলে ওর একটু ভালো লাগবে, সমস্যা নাই। ওই আঙ্কেলকে, যে আঙ্কেল আমার সাথে যাবেন, সে আঙ্কেল আবার দেখলাম যে আমার খালাকে ফোন দিচ্ছে বারবার। ফোন দিয়ে বলতেছে যে ওনাদের স্যাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, ওইখান থেকে ডিজিএফআর এর স্যাররা কন্ট্যাক্ট করতেছে, ওনারা হচ্ছে মানে কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল টাইপের আর কি। ওই পোস্টের লোকজন আমাদেরকে যোগাযোগ করছে, ওনাদের একটা পছন্দ আছে, একটা মানে ওনাদের একটা ডিমান্ড আছে। ডিমান্ডটা কি? ওনারা একটু লেটেস্ট আইফোনটা চাচ্ছে, যদি এটা দিয়ে দেয় ওরা আর যেতে হবে না, মানে আমাকে আর যেতে হবে না কালকে সকালে। তো ওনার ছেলে মেয়েরা পছন্দ করে আইফোন লেটেস্ট। তো আমার বাসায় তখন আমার ওয়াইফের জন্য আমি 15 Pro Max, যেটা লেটেস্ট যেটা আইফোন, ওইটা কিনলাম ওর জন্য, ওকে গিফট করবো। ওইটা আমার ওয়াইফ তখন শুনলো, তো বলছে আমার কোনো দরকার নাই, আমার ফোন দিয়ে দাও, কোনো সমস্যা নাই, তোমার যাওয়ার দরকার নেই, ফোন দিয়ে ঝামেলা বিদায় করবো, টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দিয়ে দাও, এভাবে বলতেছে আমার ওয়াইফ। সকাল হলো, সকালে আমি ফজর নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, 6টার দিকে বের হলাম আমি, আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের ফ্রেন্ড আছে সাথে। মিরপুরে নামলাম, মিরপুরে নামে মিরপুরে আমার এক খালা থাকে, ওনার বাসায় গেলাম। ওনার বাসায় গিয়ে ওই যে আঙ্কেল আমাকে নিয়ে যাবে, ওই আঙ্কেল বললো যে বাসায় যত মানুষজন আছে সবার সিমগুলো খুলে ফেলো, কোনো অ্যান্ড্রয়েড ফোন, কোনো বড় আইফোন থাকতে পারবে না, কোনো ডিভাইসওয়ালা ফোন থাকবে না, সবার সিমগুলো খুলে ফেলো। তো আমরা জিজ্ঞেস করছি কেন? তো যে মামা বেশি কথা বললেন না আপনারা, এটা নির্দেশনা আছে, এটা নাকি নির্দেশনা আছে যে আমাদের ফোন ট্র্যাক হচ্ছে, আমাদের গতিবিধি লক্ষ্য করছে, আমরা কি করছি না করছি সবকিছু। তা বলে যে আপনারা একটা করেন, 7-8টা ফোন কিনেন, নর্মাল ফোন, নোকিয়া যে ফোনগুলো 1200 থেকে 2000 টাকা দামের। তো আমরা 9টার মধ্যে 10টার মধ্যে তো দোকান খুলে ফেলে, এরকম 8-9টা ফোন আমরা কিনছি। তো সবাইকে দিয়ে দেওয়া হলো। এমন একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে তারা ফোন অন করতে পারবে না। ফোন অন করলে খবর আছে আমাদের, মানে আমাদের একটা বাজে একটা ইয়ে আছে যে ফোন অন করলে সবার খারাপ কিছু হবে। 7:35, 7টা, 7:30টার মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। একদম সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের পাশেই হচ্ছে টেস নামে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আর্মিতে। টেসটার সাথেই একটা পুরাতন গেট এবং 2 তলা একটা পুরাতন বাড়ি, একদম সাথে লাগানো পুরাতন পোস্ট অফিস, হাতের বাম পাশে, সামনে হচ্ছে সিএমএইচ, একটু গিয়ে সামনে সিএমএইচ। তো 7:30 থেকে ওখানে ওয়েট করছি। 8টার সময় যখন আমি ঢুকবো তখন অলরেডি দেখলাম যে ওনাদের যে খাতা থাকে, লিস্ট করে, নাম লিস্ট করে, যেখানে ওইখানে আমার নাম লেখা রানা, এন্ট্রি, মানে আমি এন্ট্রি করবো, এই টাইমে আমার এন্ট্রি। আমি গিয়ে সাইন করলাম। যখন ঢুকলাম তখন এয়ারপোর্টের মতো স্ক্যান করা হলো, যখন আমরা ইমিগ্রেশন ঢুকি না, যখন সিকিউরিটি চেক ইনে আমরা যাই, পুরো স্ক্যান করা হলো। আমার ওয়ালেট ফোন যা ওনারা রেখে দিল, ওই আঙ্কেলও সবকিছু রেখে দিল, রেখে ওনাকে যে রিসেপশন রুমটা ছিল ওইখানে বসায় রাখলো, আমাকে শুধু ঢুকতে দিল, বলে যে আপনি না। কিন্তু কথা ছিল উনিও সাথে যাবে, 10 মিনিট মামা ফোনে লাইনে থাকবে, ওই আঙ্কেলের সামনে আমাকে যা জিজ্ঞাসাবাদ করবে, তারপর আমাকে ছেড়ে দিবে। ওই আঙ্কেলকে বললো যে আপনি না, শুধু উনি যাবে। তা আমার ফোন টোন ওরা সিজ করে সব রেখে দিল। স্ক্যান করে যখন ঢুকলাম আমি, তখন দেখলাম যে 60-70 এরকম একটা পুরাতন বাড়ি, 2 তলার বাড়ি, মানে আমি যতটুকু আমার তাকানোর মধ্যে প্যান করতে পারছি আমি দেখতে পারছি। তারপর নিচে দেখলাম অনেকগুলা পুরাতন মডেলের পাজেরো গাড়ি, নর্মাল গাড়িগুলো ছিল, একটু পুরাতন মডেলের, নতুন কোনো গাড়ি পেলাম না। 2 তলা একটা বাড়ি, এর ভিতরেই ওনাদের যে মেইন আয়না। আমার কাছে যেটা মনে হয়েছে যে 14 তলা যে কচু ক্ষেতের যে হেডকোয়ার্টারটা, এটা আমার কাছে মনে হচ্ছে সেটা ওনাদের অফিসারদের একটা অফিস, মানে যেখানে ওনারা অফিস করে, ওইখানেও থাকতে পারে, ওইটার ব্যাপারে আমি জানি না, ওইখানেও আয়নাঘর থাকতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে এটাই হচ্ছে ওদের মেইন। তারপরে গিয়ে আমি একটা রুমে বসলাম, রুমটার মধ্যে 2টা সোফা, একটা সামনে 2জন বসার মতো, পিছনে দুজন বসার মতো, 2 পাশে 2টা সিসিটিভি ক্যামেরা, একটা জানালা আছে। তখন আমি ওয়াশরুমের জায়গাটা, সামনে একটা ওয়াশরুমের ইয়ে আছে, তো ওইটা তখন আমি জানি না। আমি গিয়ে বসলাম, নর্মালি বসে আর্মিদের বিভিন্ন ম্যাগাজিনগুলো আমি পড়ছি, বই টই ছিল শেলফের মধ্যে, নিয়ে আমি একটা ম্যাগাজিন পড়ছি। ভাবে হাফ এন আওয়ার চলে গেল। হাফ এন আওয়ার চলে যাওয়ার পরে ওনাদের একটা অফিসার আসছে, একদম সুটেড বুটেড, টাই পরা, ব্ল্যাক স্যুট, এসে আমার সামনে বসে আমাকে জিজ্ঞেস করছে, রানা ভাইয়া না? ও আচ্ছা। উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে, আমি ওনাকে দেখলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি আমাকে কল করেছিলেন? বলছে সেটা আপনার জানার দরকার না কে কল। তো আমি বললাম যে আপনি কি মেজর মাহবুব? তো বললো যে কথা বলার দরকার নাই, স্যার যা বলার স্যার এসে বলবে। তারপর উনি কিছুক্ষণ বসেছিল, বসে আমার বিভিন্ন ক্রস কোয়েশনিং করছে। করিডোরে উনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এর 15-20 মিনিট পরে আমি তখন অলরেডি বসে একদম নর্মাল, একদম নির্ভার নিশ্চিন্তে আমি, কারণ আমি জানি যে ওনারা আসলে 10 মিনিট কথা বলবে আমার সাথে, তারপর তো আমি বাসায় চলে আসবো। আমার সবকিছু নর্মাল। আজকে যে আমার এত বড় একটা অনুষ্ঠান, আমার অ্যানিভার্সারি অনুষ্ঠান, সবকিছু ঠিক। আমার মাথায় ওইটা একটা বারের জন্য কাজ করে নাই যে ওরা আজকের দিনটা আমার সাথে ম্যাচ করবে ভয়াবহভাবে। ওনাদের যে মেইন অফিসার যে উনি আসলো, উনি একটা ক্রিম কালারের স্যুট পরা ছিল, টাই পরা, ওনারা সবাই স্যুট পরা, আর কমরের মধ্যে একটা পিস্তল আর ওনাদের ডিজিএফ এর আইডি কার্ড ঝুলছে প্রত্যেকের কমরের মধ্যে। তারপরে এসে বসলো, বসার পরে আমাকে বলতেছে হেই ডু ইউ নো এটা কোন জায়গা? ইংলিশে আমাকে বলছে। তেমন যে না আমি জানি না। তো বললো যে জানার কথা না। আমার বলছে জানার কথা না। তারপর উনি এইভাবে বসে আমাকে বলতেছে ক্যান্সার চিনেন তো না? ধরেন পায়ের মধ্যে ধরেন ক্যান্সার হলো, তখন আমরা কি করি? ধরেন আপনার এখানে ক্যান্সার হইলো, আমরা তখন কি করি? পাটা কেটে ফেলে দিই, তাই না? যে আপনি ওই জায়গায় আসেন। এটা হচ্ছে ওনার প্রথম কথা স্টার্ট। তারপর বলে যে শুরু করেন। বললাম স্যার হোয়াট? কি শুরু করবো? বলছে শুরু করেন, আপনি কি করেন, কি করছেন সব আমরা জানি। আপনি কি লেখালেখি করেন, আপনি কি সংগঠনের সাথে আপনি জড়িত, আপনি জঙ্গি সংগঠনের সাথে জড়িত না আরো কি সাথে জড়িত, আমরা সবকিছু জানি। এমনভাবে পাজল করে ফেলছে, মানে আমি ওনাদের কথা কি অ্যান্সার দিব? যখন আমি না করতেছি যে আমি এটা করি নাই বা এটা আমি জানি না, ওনাদের দেখতাম যে ফেসের মধ্যে একটা ভয়াবহ একটা রূপ। যখনই আমি না করি বা বলি যেটা আমি করি নাই বা এটা আমি জানি না, তখন দেখলাম যে ওনারা আমার প্রতি খুব ক্ষেপে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে আমাকে বলতেছে